ঠিক আছে? জি। ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করে একটা মুভমেন্ট তৈরি করা হয়, কিন্তু প্রত্যেকটা ফ্রেমেই স্টিল। আমরা সিনেমার রিল যখন দেখি বা ক্যামেরার রিল যখন দেখি, তখন আমরা দেখি প্রত্যেকটা ফ্রেমেই আলাদা আলাদা। তো আমাদের অ্যানিমেশনটাও ওইরকম, প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা। আমরা যখন 2D ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করি, তার মানে কি প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা করে ড্রয়িং করি। মোশন বা অন্য কিছু এখানের ব্যবহার হয় না, শুধু ড্রয়িং। অ্যানিমেশনের আদি যেটা, আমরা পেপারে ড্রয়িং করতাম, পেপারে অ্যানিমেশন করতাম, মানে একটা পেজ মানে একটা ফ্রেম, 24টা ফ্রেম যদি হয় পার সেকেন্ডে, তাহলে 24টা পেজে 24টা পোজ ড্রয়িং করা হয়, তারপরে স্ক্যান করা হয়, তারপরে প্লে দিয়ে পার সেকেন্ড হিসেবে 24টা ফ্রেমে আমি যে ড্রয়িং করেছি সেটা দেখা হয় যে আসলে অ্যানিমেশনটা হয়েছে কি না। এটা একটা সময় ছিল, আমরা সেটা দিয়েই শুরু করছি, আমরা সেটাই শিখছি। এখন আমরা একটু অন্য মাধ্যমে চলে গেছি। এখন বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে কাজ করি। অনিয়ন স্ক্রিন দিয়ে দেখি আগের ড্রয়িংটা পরের ড্রয়িংটা, আগে লাইট বক্সে দেখতাম। একটু স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রতিটা ক্লাস যদি একটু মেমোরিতে রাখি, যে হোমওয়ার্কটা দেওয়া হয় সেটা যদি আমরা করি, তাহলে কোনো কঠিন কাজ না। এই 3 মাসে আমরা অ্যানিমেশনটা শিখতে পারবো। আবার অনেকে পারে না, বিভিন্ন জায়গায় ইনভলভ থাকে, কিন্তু সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না। একটু সিরিয়াস নিতে হবে। আজকে যারা অ্যানিমেশন আমাদের এখানে ভর্তি হয়েছে, তো সবাই একটু সিরিয়াস নিতে হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি অ্যানিমেশনটা শিখতে পারবো। আমাদের অনেক প্রকল্প, মানে প্ল্যান আছে, স্টুডেন্টদের দিয়ে আমরা কাজ করাবো। সো সবাই একটু সিরিয়াসলি নেব। আমরা অ্যানিমেটে প্র্যাকটিসগুলো করব, অ্যাডোবি অ্যানিমেট। অ্যাডোবি অ্যানিমেট কি সবার আছে? জি হ্যাঁ স্যার স্যার, আছে। আছে স্যার। জি আমি স্যার, সবারই আছে, আমাদের আছে। এটা পিসি ব্যবহার করি না ল্যাপটপ? পিসি স্যার স্যার। পিসি, পিসি হলে ভালো হয় ল্যাপটপ। অ্যানিমেশনের স্যার ক্ষেত্রে। স্যার হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে। পিসিতে করি, কাজ করি আসলে, মানে প্র্যাকটিস করি আর কি। হ্যাঁ, তো অ্যানিমেটটা যাদের আছে ভালো, যাদের নাই তারা ইনস্টল করে নিব। আমরা প্রথমেই ইন্টারফেসে আমরা যেটা দেখতে পাই অ্যানিমেশনের, আমরা নিউ ডকুমেন্টস যখন নেই 1920 এইচডি ইসের রেশিওতে যে নেই, বা বিভিন্নভাবে যার যখন যেটা দরকার হয় সেভাবে নেবে। কেউ 4K নেবে, হ্যাঁ, কেউ এইচডি নেবে, হ্যাঁ, কেউ ফুল এইচডি নেবে, কেউ যাই হোক ওই রিল টাইপের বানাবে। তো আমরা ফ্রেম রেট নেব 24। আমরা 24 ফ্রেম রেটে অ্যানিমেশন করব সব সময়। আমাদের যারা ড্রয়িং ক্লাসে আছে তাদেরকে নিশ্চয়ই এরকম কিছু প্র্যাকটিস করতে দিছে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, জি জি জি। আর এটা যারা ড্রয়িং ক্লাস করে বা করছে বা করে না, সবারই এই জিনিসটা লাগবে। এই জিনিসটা কেন লাগবে? আমি যদি এটা বাউন্সিং বল করি, আমি কিন্তু এই কাজ দিয়ে করব না কাজ। হ্যাঁ, যেহেতু আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করব, তাই আমরা এই সফটওয়্যারের হেল্প, এই ওভাল বা রেক্টাঙ্গেল, এই জিনিসগুলো দিয়ে আমরা কাজ করব না।
আমরা চেষ্টা করব রাফ হলেও ড্রয়িং করব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আমরা রাফ হলেও আমরা ড্রয়িং করব। কেন ড্রয়িং করব? আমাকে হাতটা ফ্রি করতে হবে। হ্যাঁ, আমরা অ্যানিমেশন করব, শিখবো তো ফ্রেম বাই ফ্রেম। এই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন শিখলে আমরা যে কোনো অ্যানিমেশন সহজে করতে পারবো। সো আমরা একটু কঠিনটাকে আগে বরণ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটা মানুষ আঁকতে গেল, সরি, আমরা একটা মানুষ আঁকতে গেল কি লাগে? এরকম আঁকতে হয় না? জি জি তার মানে কি আমাদের সার্কেল লাগে, সিলিন্ডার টাইপের লাগে, হ্যাঁ, তারপরে প্রশ্ন থাকলে প্রশ্ন করা যাবে, আমার কাজের ভিতরেই আমি উত্তর দিব। জি স্যার, একটু জুম করে নিলে মনে হয় সবার কাছে সুবিধা হতো আর কি। তো আমি এটা সহজ, সরি, আমি এটা সহজ মানে ভাবে একটা ক্যারেক্টার ডিজাইন দেখালাম। তো রাফ এটাকে আস্তে আস্তে আমরা ক্লিন করতে পারি, ফাইন টিউন করতে পারি। হ্যাঁ, তো আমি ওটা যাব না, জাস্ট এরকমভাবে আমরা কাজটা করব। গলা, বডি, মানে আমি এই প্র্যাকটিসটা দেখাচ্ছি এই কারণে যে আমি যে যখন হিউম্যান ফিগারগুলো যখন অ্যানিমেশন শিখাবো, তখন তো আমি ওই জটিল ফিগার এঁকে মানে সময় কিল করব না, কারণ একটা ক্লাস দেড় 2 ঘন্টা সেটা শেখার টাইম। আমি ক্যারেক্টার এঁকে যদি সময় নষ্ট করি তাহলে বাকি টাইমটা আর পাবো না। কান দেব, দেব, চোখ দেব, মুখ দেব। এখন এখানে হাত আছে, পোশাক আমরা আস্তে আস্তে পরাতে পারি বিভিন্নভাবে, ছেলে হোক মেয়ে হোক, আমরা এভাবেই আঁকবো। তো এই প্র্যাকটিসটা আমি করাবো, আমি আজকে করতে বলি না আমি জাস্ট দেখালাম, আমি এগুলো আসবে স্টেপ বাই স্টেপ। তো এটাকে যখন আমরা যখন একটা চোখে ব্লিঙ্ক দেই, মানে আমরা যখন চোখে ব্লিঙ্ক মানে চোখে যে বন্ধ করে খোলে, এটাকে বলে ব্লিঙ্ক। হ্যাঁ, আমরা যখন ব্লিঙ্ক দিই এটাও কিন্তু অ্যানিমেশন। তো একটা চুল নড়ে, এটাও অ্যানিমেশন। হ্যাঁ, কথা বলে, এটাও অ্যানিমেশন। অ্যানিমেশন মানে মুভমেন্ট। তো এগুলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যানিমেশন হয়। অ্যান্ড অ্যানিমেশন ধরন আছে, অনেকে অনেক কিছু পারে অ্যানিমেশন করতে, অবশ্যই সবাই কিন্তু অ্যানিমেটর। একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, এটাও মুভমেন্ট তৈরি করলো, ওটাও একটা অ্যানিমেশন। তো অ্যানিমেশন খুব সহজ একটা ফর্ম আমরা জানি। সবচেয়ে সহজ যে জিনিসটা স্ট্রেস স্কোয়াশ, আমাদের সব ক্ষেত্রে একটা অ্যানিমেশনের ক্ষেত্রে লাগে স্ট্রেস স্কোয়াশ।
12টা প্রিন্সিপালের ভিতরে স্ট্রেস স্কোয়াশ একটা, এবং এই স্ট্রেস স্কোয়াশ মানে কি? সংকোচন প্রসারণ সংকোচন, হ্যাঁ, প্রসারণ ভলিউম একই, ভলিউম একই। এইটা হলো আমাদের সব ক্ষেত্রে লাগে। অ্যানিমেশনের যত প্রিন্সিপাল আছে সব ভিতরেই এই ব্যাটা আছে। তো এই ব্যাটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যানিমেশন খারাপ হলেও মানে মুভমেন্ট খারাপ হলেও এই স্ট্রেস স্কোয়াশটা যখন থাকে তখন সফটনেসটা চলে আসে। হ্যাঁ, কীরকম আমি একটা জিনিস দেখাই। আজকে প্রথম দিন তো আমি বললাম যে জটিল অ্যানিমেশনে যাব না, খুব সহজ অ্যানিমেশনে থাকবো। এই একটা বল, এই বলটাকে আমি সামনের দিকে নিয়ে যাব। এখানে আমি F7 দিয়া নতুন ফ্রেম নিলাম, অনিয়ন দিয়ে দেখলাম কোথায় আছে। আমি কিন্তু ড্রয়িং করতেছি, আমি কিন্তু এই যে ওভাল এরকম টুলস নিচ্ছি না, আমি নিবও না। একটা বল F7, একটা বল F7। F7, ভলিউমটাকে ঠিক রাখতে হবে। F7, নেক্সট ফ্রেম, একটা অ্যানিমেশন হয়ে গেল না? আচ্ছা, কেন হলো এটা? এটার আগে যদি আমি আর একটা ড্রয়িং দিই, এটার একটা সূত্র আছে পিছনের দিকে যাওয়া। তো যাই হোক, সূত্রে আজকে যাব না বলছি শুধু এজন্যই। তো মজা করব আজকে, সিরিয়াস কোনো ইস্যুতে যাব না। তো কি হলো, এটা গিয়ে এখানে একটা বাড়ি খেলো। এখন কি করব? আমরা মজা করি। বাড়ি তো খেলো, কিন্তু ও যাবে কোথায়? ও এখান থেকে কোথাও নিব। আমরা ইচ্ছা খুশি কাজ করব।
আমরা নিজের এরকম করে দেখব কি হয়, হোক যা হবার হোক, টেনশন করার কিছু নাই, একটা কিছু তো হবে। এখন একটা ঘর একটা একটা করে আমরা ঘর ছেড়ে দেই, দেখি কি অবস্থা হয়। কিছু হলো না? জি স্যার। যদিও লাস্টের ফ্রেমটা একটু ছোট হয়ে গেছে, ভলিউমটা আগেটা খেয়াল দেখিনি তাই, কিন্তু একটা কিছু না, জাস্ট কল্পনা। এখন এখানে কি আছে, স্ট্রেস স্কোয়াশ, অ্যান্টিসিপেশন, হ্যাঁ, এরকম অনেকগুলো নিয়ম কারণ যেটা আছে অ্যানিমেশনের, সেই জিনিসগুলো আছে। থিওরিতে যাব না, তাই ওগুলো বললাম না, কিন্তু একটু মজা। একটা পানির ড্রপ যখন পড়ে তখন কি হয়, পড়ার সঙ্গে সঙ্গে একটা স্প্লাশ হয়, এবং এই স্ট্রেস স্কোয়াশটা কিন্তু ড্রপের ভিতরে থাকে, আস্তে আস্তে লম্বা হয়ে পরে, হ্যাঁ, পরে তারপরে কি হয়, ও ছড়াই যায় এবং একটা রিফ্লেকশন তৈরি করে। তো ইজি না জিনিসটা? জি জি। এটা আমরা করতে পারবো? জি স্যার। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই পারবো আমরা, কারণ আমি আজকে যেগুলো দেবো সবই আমরা পারবো। তো এ ব্যাপারে এই ক্লাসটার ব্যাপারে কোনো কথা আছে, মতামত, জিজ্ঞাসা? না স্যার। আচ্ছা, এখন আমি একটু এটা সম্বন্ধে আমি আরেকটু এখন বলি। আমি একটু যখন অনিয়ন দিয়ে দেখবো এই জিনিসটাকে, এখানে লাইন অফ অ্যাকশন একটা কথা আছে। যদিও একটু উপর নিচ হয়েছে, কিন্তু ও কিন্তু একটা লাইন বরাবর যাবে। হ্যাঁ, ও একটা লাইন বরাবর যাবে। দ্বিতীয় হচ্ছে, ও যখন এই ড্রপটা যখন দুইটা ভাগ হয়ে যায়, হ্যাঁ, ও কিন্তু তখন আর একটা লাইন, আর্ক, এটাকে বলে আর্ক, ও আর একটা আর্ক ফলো করে। আমরা যখন হাত মুভমেন্ট করাই, এখানে জয়েন্ট, তা জয়েন্ট থেকে যখন আমরা হাতটা বিভিন্ন দিকে ঘুরাই, তখন পেন্ডুলাম, আমরা ঘড়ির ওই যে নিচে একটা ঘন্টার মতো ঝোলে, তখন হাতটা কিন্তু এই বরাবর ঘুরে, তাই না? জি। 1 2 3, আবার যখন এদিকে ঘোরে তখন এই হাতের ভাঁজটা তখন এই দিক চলে যায়। পার্থক্য শুধু এই। তো এরকম পেন্ডুলাম একটা জায়গায় আটকা, একটা বল,
ও ডানে যাবে একবার, বাঁয়ে যাবে একবার, ওই যে ঘড়ির ভিতরে একটা থাকে, এই জায়গাটাও সে মেনটেন করে। ডান বাম ডান বাম ডান বাম, একবার এদিকে একবার এইদিকে। এটার ভিতরে স্লো ইন স্লো আউট অনেক কিছু আছে, দেখো এটা দরকার নেই। এটাকে বলে আর্ক। তো এই যে অ্যানিমেশনটা করলাম, এটা হলো, এটা একটা লাইন বরাবর, তারপরে একটা আর্ক মেনটেন করলো। এই নিচের ড্রপটাও একটা আর্ক মেনটেন করে ও সামনের দিকে এগিয়ে গেছে। তো এই হলো একটা সহজ অ্যানিমেশন। আমরা শুরুটা করব এরকম ছোট ছোট জিনিস দিয়ে, আস্তে 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 যখন আমরা ডেভেলপ করব, আর একটু জানবো, তখন আরও জটিল হবে। একটা এলিমেন্টের জায়গায় দুইটা এলিমেন্ট, দুইটা এলিমেন্টের জায়গায় তিনটে এলিমেন্ট, এরপরে হিউম্যান ফিগার, অ্যানিম্যাল, সব কিছু চলে আসবে। তো ভালো লাগছে সবার? জি স্যার। জি স্যার, ভালো লাগছে ভালো লাগছে। তো এই এই শেপগুলো দিয়েই আমি আজকে ক্লাসটা শেষ করব। ধরি একটু অন্যদিকে যাই, ক্যারেক্টারের দিকে যাই। ধরি একটা গোলালু, এর চোখ আছে, নাক আছে, মুখ আছে, ওই যে লাইন প্র্যাকটিস করতে বলছে, ওভাল দিতে বলছে, এই কারণে এই কাজে লাগবে, যাতে আমরা ইজি লাইন টানতে পারি, সব কিছু সহজ হয়ে যাবে আর কি। একটা আলু যদিও, কিন্তু একটা পা আমি যোগ করলাম। একটা হাতও আমি যোগ করে দিলাম। এটা একটা ক্যারেক্টার, মানে অ্যানিমেশনে আমরা এরকম ক্যারেক্টার দিয়েও আমি কিন্তু খুব ভালো মানের অ্যানিমেশন করতে পারি, ডিজনি টাইপের অ্যানিমেশন করতে পারি, এরকম মানে এলিমেন্টস দিয়া। আমাদের খুব যে হিউম্যান ফিগার আঁকতেই হবে, হিউম্যান ফিগার না জানলে আমি অ্যানিমেশন করতে পারবো না, এটা আমি বলি না। আমি হিউম্যান ছাড়া অনেক কিছু দিয়ে, স্টিকম্যান দিয়ে অনেকে খুব সুন্দর অ্যানিমেশন করে। আমি কিন্তু পেন্সিল মিশন একটা অ্যানিমেশন স্টুডিও আছে, পেন্সিল মিশন, আমরা কি দেখছি তাদের কাজ? জি দাদা। পেন্সিল মিশনে আমি কাজ করছি, এবং তাদের একটা এপিসোড আমরা করে দিছিলাম, আমি আর একজন আমার সাথে। ওরা তো অনেক বড় ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ইউটিউব চ্যানেল, সেখানেও আমি কাজ করছি। তো পেন্সিল মিশন অ্যানিমেশনে কি আছে, ওখানে কিন্তু খুব হিউম্যান ফিগার না, দুইটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, এর সাথে আনুষঙ্গিক টুকটাক দু একটা ক্যারেক্টার থাকে, কিন্তু একই স্টাইলের, জাস্ট স্টিকম্যানের মতো। তো আমাদের যে খুব হিউম্যান ফিগার না হলে অ্যানিমেশন হবে না, হিউম্যান ছাড়া অনেক অ্যানিমেশন আছে, বিখ্যাত অ্যানিমেশন আছে হিউম্যান ছাড়া। সো এটা টেনশন করার কিছু নাই। তবে হ্যাঁ, এই গোল আলুটা আঁকতে গেলেও আমার ড্রয়িংটা ভালো জানা লাগবে, হাতটা ফ্রি হইতে হবে। না হলে আমরা গোল আলু এরকম একটা সার্কেল নেব, তারপরে ডাইনে সরাবো, বাঁয়ে সরাবো, হ্যাঁ, এরকম টানাটানি করব, তারপর একটা গোল আলু হবে। আর স্মুথনেসটা যদি আনতে চাই, তাহলে ওই টানাটানি দিয়া যে মজাটা পাবো,
হাতের ড্রয়িংয়ে তার চেয়ে বেশি আমরা মজাটা পাবো। তো এটা একটা ক্যারেক্টার। সরি, আমার লাল কালারটা আমার বেশি ইসে লাগে আর কি। সেভ দিই। আচ্ছা, এটা একটা বেজ নেই, আর একটা লেয়ার দিয়ে আমি একটা নিচে একটা দাঁড়ানোর একটা বেজ নিই। এটা আলাদা লেয়ারে দেবো, আটকিয়ে দিলাম এটাকে। আচ্ছা, এই ক্যারেক্টারটাকে আমি যখন হাঁটাবো চলাবো তখন তো ওর একটা যদি সফটনেস দিই, হ্যাঁ, সরাসরি যদি আমি হাঁটাই তখন এটা ভালো লাগবে না, শক্ত শক্ত। আলু যদিও শক্ত, কিন্তু আমরা যেহেতু একটু নাদুস নাদুস রাখছি, তার মানে ওর একটা রিদম সবসময় থাকবে, এটা সফটনেস থাকবে। তো সেটা আমরা যখন প্র্যাকটিস করব তখন এটা পেয়ে যাব আমরা কীভাবে করতে হবে। ধরি ও একটা জাম্প দেবে, কারণ লম্বা অ্যানিমেশনে গেলে আমি আজকে শেষ করতে পারবো না, মজা হবে না। আজকে এই যে ছোটো ছোটো অ্যানিমেশনে যাব। তো আমরা একটা ক্যারেক্টার আগে একটু অন্যভাবে যাই, এটা জাম্প দেওয়ার আগে। একটা স্টিকম্যান দাঁড়াই আছে, ও জাম্প দেবে। ও জাম্প দেওয়ার আগে কি করি আমরা, দৌড় দেওয়ার আগে কি করি, একটা পোজ অ্যাকশন নেই, হ্যাঁ, একটা অ্যান্টিক দিয়ে আমরা দৌড়টা মারি, তাহলে কি স্পিডটা ভালো পাওয়া যায়। তো এরকম একটা পোজ নেই। এরকম একটা পোজ নেই। নেওয়ার পরে আমরা জাম্প দিই, তাই না? একটু নিচে বেন্ড হই, শরীরটাকে একটু বেন্ড করি, মাথাটা নিচের দিকে যাই, তারপরে স্পিডটা ধরেই আমরা জোর শক্তিটা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা তখন উপর দিকে উঠি, তাই না? আবার নামার সময় মাটির সাথে যখন আমরা মাটি টাচ করি তখন আবার একটা বেন্ড হই, তখন আবার আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াই। তো এই ক্ষেত্রেও আমরা সেরকম একটা বিষয় আমরা আনার চেষ্টা করি, দেখি হয় কি না। আলু তো দেখা যাক। একটু ভাঁজ করলাম, ভাঁজ করলে তাহলে চোখটা কোথায় যাবে, নিচের দিক। চোখটা নিচের দিক যাবে। পাটাকে যেহেতু নিচের দিকে নামছে, মানে পাটা আর একটু বেন্ড হবে। হাতটাকে
হাতটাকে একটু ভাঁজ করলাম, তাহলে কি হলো? আমরা এরকম দেখব, নিজেরা আমরা কিছু এরকম দেখব মুছবো, হ্যাঁ, স্মুথটা হচ্ছে কি না, না হলে আবার ড্রয়িং করব। নাকটার ভলিউমটা রাখতে হবে। তারপরে একটা ড্রয়িং নিলাম, আলুটাকে স্ট্রেস করলাম। স্ট্রেস করলে পা আমরা এভাবে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখন মাথা যাবে কোন দিকে, নাক কোথায় যাবে? উপরের দিকে। উপরের দিকে। হ্যাঁ, 3টা ফ্রেম আঁকলাম। হ্যাঁ, মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে একটা ড্রয়িং, যেহেতু উপরের দিকে সে এখন, যেহেতু সে এখন উপরের দিকে যাবে, এখানে গিয়ে একটু সে স্লো হবে, এবং স্লো হলে কি হবে, একটু স্কোয়াশটা চলে আসবে তার ভিতরে। তা ওর যেহেতু আমরা মাথা চিন্তা করছি, ভলিউমটা আমরা ইজিলি আমরা একটু করে নিতে পারি।
আমরা এরকম দেখবো বারবার। বারবার দেখলে হবে কি, ভুল হবে না। তারপরে অনিয়ন দিয়ে দেখবো যে এক লাইনে আছে কিনা। আবার আমরা এটাও পারি, অনিয়নের পাশাপাশি আমরা যেটা করতে পারি, আমরা একটা যদি আগে একটা লাইন চিন্তা করতে পারি যে এই লাইন বরাবর আমি ফেলবো, এরকম একটা চিন্তাও করতে পারি আগে লাইন এঁকে, যদি প্রয়োজন মনে করি। আচ্ছা, তারপরে আমার কয়টা ফ্রেম হলো? 4টা। 4টা ফ্রেমে সে উপরে উঠে গেছে। একটু স্কোয়াশ মুভমেন্টে আছে। এখানে আরও কিছু ড্রয়িং আছে স্লো করার জন্য, ইন বিটুইন বলি আমরা। মাঝখানের ড্রয়িংগুলোকে কি বলি? ইন ইন বিটুইন। বিটুইন। আচ্ছা, আমরা এর ভিতরে আরেকটু বলি। আমরা যখন আমরা তো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন শিখতে আসছি, এখানে কিছু নিয়ম আছে। আমরা যখন ব্যাপক বড় আকারে অ্যানিমেশন করতে যাই, হ্যাঁ, তখন এরকম কিছু সংকেত আমরা ব্যবহার করি পেজের এক পাশে। তো এটার মানে হচ্ছে, ধরি এরকম, এটা মিডল পয়েন্ট, মানে এইখান থেকে এটার মিডল পয়েন্ট। এটার মানে হচ্ছে অ্যানিমেটর যে সে কী করলো, অ্যানিমেশনে কিছু ডিপার্টমেন্ট থাকে, ইন বিটুইন ডিপার্টমেন্ট, ক্লিন আপ ডিপার্টমেন্ট। এই যে রাফ অ্যানিমেশনটা আমি করছি, এটা একটা মডেল শিট আছে। ধরি আমরা তো একটা অ্যানিমেশন করার আগে একটা মডেল করব, মডেল শিট তৈরি করব, যে যে ক্যারেক্টার থাকবে ওই ক্যারেক্টারগুলো ফাইনাল একটা ভার্সন তৈরি করব এবং টার্ন অ্যারাউন্ড করব। টার্ন অ্যারাউন্ড মানে বিভিন্ন ভিউ। হ্যাঁ, তো এই ভিউগুলো ড্রয়িং তৈরি করা হবে। হ্যাঁ, তো এটা মডেল শিট রইল। কিন্তু অ্যানিমেটর তো ওই মডেল শিটটা তার মাথার ভিতরে আছে বা সামনে ছবিটা আছে। সে কি করলো, সে অ্যানিমেশন, ধরি এই আলুটাই মডেল, সুন্দর করে একজন আর্টিস্ট বানাইছে, এখানে অনেক ডট ডট আছে, দাগ আছে। কিন্তু অ্যানিমেটর কী করলো, এইভাবে রাফটা অ্যানিমেশনটা করলো। এখন এটা ক্লিন করবে কে? অ্যানিমেটরের কিন্তু ভলিউমটা ঠিক আছে, কিন্তু ওই চোখ নাক মুখ ঠিক নাও থাকতে পারে, একটু চেঞ্জ হতে পারে, কারণ সে তো রাফ করছে। কিন্তু ভলিউমটা করতে হবে একজনের, ওটার বলে ক্লিন আপ, মানে ক্যারেক্টারটাকে ভলিউমে ফেলে ক্লিন করে ফাইন লাইন দিয়ে সে কাজটা করবে। ওটা ক্লিন আপ ডিপার্টমেন্ট, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট হয়, ক্লিন আপ। এবং ক্লিন আপ ডিপার্টমেন্ট কী করবে, আমি যে লেখাগুলো ছিল প্রত্যেকটা পেজে, ওই লেখাগুলো সে কিন্তু কপি করে আবার বসাই দেবে। ক্লিন আপ যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা তো থাকছে না, রাফটা অফ থাকবে, তখন ক্লিন আপটা দেখা যাবে। তো ক্লিন আপও এই জিনিসটা থাকবে। এই জিনিসটা কার জন্য? যে ইন বিটুইন করবে, ইন BETWWN, ইন বিটুইন। যে ইন বিটুইন করবে মানে ইন বিটুইন, বিটুইন, দুইয়ের মাঝখানে যে ড্রয়িংটা হয়। তো আমার প্রথম ড্রয়িংটা ছিল 1 নাম্বার, দ্বিতীয় ড্রয়িংটা ছিল হলো 4 নাম্বার। আমি 2 নাম্বার 3 নাম্বার করি নাই। ধরি এইখানে, এই যে আমার ড্রয়িং, এখানে আমি করি নাই, কিন্তু তখন এইখানে আমি জায়গা দিয়ে দেব, ছেড়ে যাব। ইন বিটুইন আর্টিস্ট কী করবে? ইন বিটুইন আর্টিস্ট মানে সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেটর। সে কী করবে, ওই 1 নাম্বার এবং 4 নাম্বার ড্রয়িংয়ের মাঝখানে, এইখানে মার্কিং করা হচ্ছে মাঝখানে। আমি তো উপরে দিতে পারতাম, নিচে দিতে পারতাম, মাঝখানে দিছি। তার মানে কি 2 নাম্বার ড্রয়িংটা হবে 4 নাম্বার এবং
4 নাম্বার এবং এটা 1 এটা 4, মানে মাঝখানে হবে। ক্লিয়ার? ইয়েস। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হবে কোথায়? 2 নাম্বার এবং 4 নাম্বারের মাঝখানে। এই দুইটা ড্রয়িং কিন্তু আমি দেই নাই, কিন্তু এই ড্রয়িং দুইটা ইনবিটুইন আর্টিস্ট করবে। আর ইনবিটুইন আর্টিস্ট যদি ভুল করে তাহলে অ্যানিমেশন কিন্তু ঠিক হবে না। তখন অ্যানিমেটর চিন্তা করবে যে আমি দিলাম একভাবে হয়ে গেল আর একভাবে। তো এই জিনিসটা হলো অ্যানিমেশনকে সহজ করার জন্য, তাড়াতাড়ি করার জন্য অ্যানিমেটর অত মাথায় ইনবিটুইনগুলো যদি করে, সব ফ্রেম অনেক সময় লাগে। তো অ্যানিমেটর কী করে, রাফ যখন অ্যানিমেশনটা করে সে তখন এইভাবে ছেড়ে দেয়। 10টা ড্রয়িং লাগবে, সেখানে দেখা গেলো 4টা 5টা ড্রয়িং দিয়া অ্যানিমেটর মূল অ্যাকশনটা বানিয়ে ছেড়ে দেয়। কেউ কি জয়েন হচ্ছে নাকি উঠে যাচ্ছে? না, একজন হ্যান্ড রেজ করছে কথা বলার জন্য, কোনো কোয়েশ্চেন করবে। কারো বলার থাকলে কথা বলতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি কাজে যাই। তো আমার ড্রয়িং হলো এখানে, দেখি কোথায় আছে। এই তো এখন এখানে আছে, এখান থেকে পড়বে। তো পড়ার সময় আবার ও কিন্তু স্ট্রেস হবে। আমার খেয়াল করতে হবে যে ক্যারেক্টারগুলোর ভলিউমটা ঠিক আছে কিনা। ও তো মুখও ছিল একটা।
আর চোখটা বন্ধ রাখলেই ভালো হয়। মাটিতে পড়লো, পড়ার পরে ও আবার সোজা হবে। তো আমার আলুটা সামনে নিয়ে আসি দেখার সুবিধার্থে। এটা পরে ঠিক আছে। জি তো এই হলো, যে কোনো জিনিস দিয়েই তো আমরা কিছু সব কিছু করতে পারি। তো ভালো লাগতেছে জিনিসগুলো। জি স্যার, একটু ইন্টারেস্ট লাগছে আর কি। আমরা একটা চিন্তা করবো যে আমি এই জিনিসটা বানাবো, কিন্তু জটিল চিন্তা করবো না আমরা এখন। আমি সবসময় বলি যে জটিল চিন্তা করবো না, আমরা অ্যানিমেশনটাকে এনজয় করব। তো এনজয় করার জন্য যে যে জিনিসগুলো আমাদের শিখতে হবে সেইগুলোই আমরা শিখব। আমরা কোনো জটিল থিওরিতে যাব না, জটিল চিন্তা ভাবনায় যাব না। জটিল অটোমেটিকলি আমরা তখন জটিল জিনিস করতে পারবো। আমরা হাসতে খেলতে ওই বাচ্চাদের মতো, বাচ্চাদের যেমন বর্ণমালা শেখে বিভিন্ন জিনিস দিয়া, সেভাবে সেরকম আমরা অ্যানিমেশন শিখব। তো আমরা ওই যে ক্যারেক্টার ডিজাইনের জন্য শুধু আমরা এই যে সার্কেল, ওভাল, হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে হবে কি, আমাদের হাতটা ফ্রি হবে। আমাদের হাতটা ফ্রি হলে আমরা যে কোনো ড্রয়িং কিন্তু করতে পারবো।
আমরা যেহেতু অ্যানিমেশন যে স্টাইলে আমরা অ্যানিমেশনটা শিখতে আসছি এখানে, গতানুগতিক কিন্তু অনেক অ্যানিমেশন আছে, ড্রয়িং লাগে না। আমরা ভেক্টর ডাউনলোড করে কাজ করব না, আমরা ক্যারেক্টার বানিয়ে কাজ করব। জি স্যার। জি, এটার মধ্যে একটা নিজস্বতা আছে আর কি, ওগুলো তো কপি। হ্যাঁ, নিজস্বতা তো অবশ্যই থাকবে, কারণ এটার ভিতরে একটা আনন্দও আছে। হ্যাঁ, আনন্দটা হলো, আর ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন একটা জিনিস আছে। আপনার ক্লায়েন্ট বলল, ভবিষ্যতে আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন বা কেউ করছে, ক্যারেক্টারের একটা বর্ণনা দিয়ে দেয়। আমরা যখন অ্যানিমেশন করি, স্ক্রিপ্টে ক্যারেক্টারিস্টিক একটা বিষয় থাকে, ক্যারেক্টারের বর্ণনা থাকে, ক্যারেক্টারের গঠন কেমন, ক্যারেক্টারের স্বভাব কী, হ্যাঁ, ক্যারেক্টারটা চঞ্চল না ক্যারেক্টারটা স্থির, ক্যারেক্টার বুদ্ধিমত্তা কি, মানে বুদ্ধিমান না চালাক না বোকা, এরকম কিছু বর্ণনা থাকে। গায়ের রং কী, পোশাক কী, ওর অ্যাক্টিভিটিস কী, এগুলোর কিছু বর্ণনা থাকে। এর উপর ভিত্তি করে ক্যারেক্টার ডিজাইন করা হয়। তো এখন আপনাকে এটা কে দিবে? আপনি কি ডাউনলোড করে এই বর্ণনাগুলো পাবেন? হ্যাঁ, সম্ভব না। সো আপনার ক্রিয়েট করতে হবে। আর এটার অধিকার আর কারো নাই আপনার ছাড়া। এইটাই হলো ভালো লাগা। এটাকে একটা ডিজাইন আমি করছি, এটাকে একটা ডিজাইন বিখ্যাত কোনো যদি মূল হয় যে এই ক্যারেক্টারটা অমুকে করছে, যেমন মিনা রাজু। আমরা তো মিনা রাজুতে কাজ করছি, মানে মিনা সিরিজে অনেকগুলো। এটাকে একটা মিনার জনক বলে রামমোহন স্যার, আমাদের শিক্ষাগুরু অ্যানিমেশনের রামমোহন স্যার, ইন্ডিয়ান ফাদার অফ অ্যানিমেশন ইন্ডিয়া। উনি পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত। উনি একজন কিন্তু ইঞ্জিনিয়ার, উনি আর্টিস্ট না। আচ্ছা আচ্ছা। মানে আর্টিস্টরাই শুধু যে ড্রয়িং করবে তা তো না। আর্টিস্টরা কি আর্টিস্ট ছিল আগে? না, সবাই তো ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর 5 জনের মতোই সে চারুকলায় ভর্তি হয়, তারপরে অধ্যবসায় শেষ করে প্র্যাকটিস করতে করতে সে আর্টিস্ট হয়, সে অ্যানিমেশন করে, সে ক্যারেক্টার ডিজাইন করে, সে পোর্ট্রেট আঁকে। সো সবাই আর্টিস্ট, কিন্তু প্রত্যেকটা মানুষই আর্টিস্ট, কিছু না কিছু ক্রিয়েট করে এবং কিছু আঁকতে পারে। সো এখন আঁকাটাকে স্কিল হিসেবে নিতে হলে একটু প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস করলেই ইজিলি সব চলে আসবে। এই স্যার রামমোহন স্যার যে ইয়াটা পদ্মভূষণ পদবিতে পেয়েছিল, সেটা কি অ্যানিমেশনের জন্য পেয়েছিল? অ্যানিমেশন, ফাদার অফ অ্যানিমেশন, সে নামটাও পাইছে এবং পুরস্কারও পাইছে। এবং ওনার কাছ থেকে আমাদের এই কিছুটা হলো মানে জ্ঞান নেওয়ার সৌভাগ্য হয়েছে। ওনাকে আমরা পেয়েছি বিভিন্ন সময় মিনার কাজ করতে গিয়ে, এই জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু উনি নেই এখন। যাই হোক, আমরা কি মানে ভালো লাগতেছে? কারো কোনো কিছু জানার আছে? স্যার মূলত স্যার, আপনি- ফ্রেম করতে গেলে হচ্ছে ড্রয়িং আমাদের প্রয়োজনীয়। হ্যাঁ, অবশ্যই ড্রয়িং প্রয়োজন। আজকে জটিল কোনো কাজ করেননি আপনি, বা শুরুতেই আপনার টার্গেট ছিল যে হালকা করে করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলে ছিল স্যার, যদি বলতেন। সেটা হচ্ছে, আমরা যখন এই ক্যারেক্টারটা ফাইনাল টাচ দিব, তখন কিছু কিছু ক্ষেত্রে একটু গ্রেডিয়েন্টের কাজ থাকে। বিশেষ করে ড্রয়িং এর মাধ্যমে কি ওই ধরনের গ্রেডিয়েন্ট আনার কোনো ট্রিক্স আছে? যেমন চোখের মধ্যে শেড বা আইবলের মধ্যে যে শেডটা থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এর আগের ক্লাসে ম্যাডামকেও আমি এই প্রশ্নটা করেছিলাম, সে বলছে আছে। তো আসলে মানে আমরা যারা অ্যানিমেশন শিখি বা অ্যানিমেশন করছি বা টুকটাক প্র্যাকটিস করতেছি, তাদের কিছু কিছু প্রবলেম আমাদের অ্যারাইজ করা আছে। আর আপনার যে
ফ্রেম বাই ফ্রেম এটা আসলে বেসিক্যালি আমরা করিনি। আমরা জি, ভেক্টর জি। অ্যানিমেশনে গিয়ে জাস্ট শেপটা নিয়ে আমরা স্কেচ করে বা ভেক্টর দিয়ে কাজ করতাম। ক্লাসিক টুনের মাধ্যমে বেশি করা হয়েছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ। তো স্যার এখানে আমাদের গ্যাপটা এখানেই, যে আমরা যেখানে যেভাবে শিখছি, বাট আপনাদের এই যে প্রসেসটা, এটা হচ্ছে আমাদের গ্যাপ। আমাদের এটা খুবই দরকার হবে স্যার। চেষ্টা করবেন যাতে আমাদের সাথে একটু শেয়ার করবেন সবকিছু, মানে আমাদের প্রশ্নগুলো, আমাদের জানার ইচ্ছা যেটা, এগুলি নিয়ে একটা প্র্যাকটিস করবেন স্যার। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি শেপ টুইনে বা ওই যে ইসে দিয়ে আমি তো প্রথম বললাম না যে এই জিনিসটা দিয়ে আমি বানাতে পারি। এটা দিয়ে আমি আলু বানাতে পারি, আমি ভিউ, আমি স্ট্রেচ স্কোয়ার সবই করতে পারবো না? জি স্যার, হুম, পারেন। হুম। কিন্তু কিন্তু আমি এটা যাব না। আমিও আমিও মোশন দিয়ে কাজ করি, কিন্তু ক্লায়েন্ট যদি চায়, হ্যাঁ, শর্টকাট কিছু কাজ, ওটা আমরাও করি। কিন্তু অ্যানিমেশন যদি আপনারা এইভাবে শিখেন, মানে আমি যেভাবে শিখাচ্ছি, তার মানে অ্যানিমেশনের আর কিছু বাকি থাকে না আপনার। ওই মোশন টুইন, শেপ টুইন, অমুক টুমুক সব কিছু কিন্তু আপনি এটার ভিতর থেকেই আয়ত্ত করতে পারবেন। আমি যদি বলি যে আপনি 3 মাস পরে, এই কোর্স করার পরে 3 মাস পরে আপনি আগেরটাই করবেন, ধরেন মোশন টুইন, শেপ টুইনে আপনি কাজ করবেন, তখন দেখবেন যে আপনার কাজের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করবেন, এই জিনিসগুলা যে আমি যে এটা বলি একটু বেন্ড হয়, একটু হয়, এটা হয়, এই জিনিসগুলো যখন অ্যাপ্লাই করবেন আপনার ওই কাজগুলাই, হ্যাঁ, তখন দেখবেন যে ওই কাজটা আরও সুন্দর হয়ে গেছে। আপনার পরবর্তী ফ্রেমটা কি হবে আপনার মাথায় তখন ঘুরবে আর তাড়াতাড়ি, যে এই ফ্রেমটা এটা না, এই ফ্রেমটা এটা। আর যদি মনে করেন যে না চলে যাচ্ছে, যাক, ক্লায়েন্ট বুঝবে না, তাহলে ওভাবেই যাবে আর কি। ক্লায়েন্ট বুঝবে না, কিন্তু আপনার কাজটা আপনি যদি যখন গর্ব করে বলবেন, এই দেখেছিস ওই কাজটা আমি করছি। আর ধরেন একজন ভালো অ্যানিমেটরকেই বললেন, তখন তো বলবে, দূর বেটা, এটা তো তুই চাপা মাইরা মানে ফ্রেম এখানে করে দিয়ে গোজামিল দিয়ে অ্যানিমেশনটা করে ফেলছিস। হ্যাঁ, যারা বুঝবে। স্যার বিষয়টা এরকমই, কারণ আমরা যেখানে শিখলাম বা এতদিন আমরা যেখানে প্র্যাকটিস করেছি, এটা আমি কাউকে মানে ব্লেম দেব না, যার যার এফোর্ট অনুযায়ী শেখায়। তো স্যার আপনার এই কোর্স বা শাহিন যে কোর্সটা অ্যারেঞ্জ করেছে স্যার, এখানে স্পেশাল জিনিসটা হচ্ছে এখানে, এবং আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি, এবং আশা করি আপনাদের স্টার্টিং বা যে টার্গেট, এটা ঠিক আছে স্যার। আমি শিখাতে পারবো কিনা জানি না, কতটুকু পারবো জানি না, কিন্তু ওই যে আমি প্রথম দিনই বলছি আমি খুব কম জানি, কারণ এইটা এত ব্যাপক জায়গা, আমরা সেই হিসেবে কিছুই না। এই জন্য বলি যে আমি খুব একটা বেশি ভালো জানি সেটা বলবো না, আমি খুব জানি সেটা না, আমি কিছু জানি। দাদা আমি একটা কথা বলতে হ্যাঁ। চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনাদের কোর্স ফি আর একটু বাড়া, যদি 6 মাস 3 মাসের জায়গায় 6 মাস করতেন, তাহলে মনে হয় আমাদের শেখার এটা আর একটু ভালো এখন হতো। এটা বলি যে শুরুতে কোর্সটা কতদিন লাগবে, এটা কতদিনে আয়ত্তে করতে মানে আপনারা পারবেন, সেটা আমি কিভাবে বুঝবো? শুরুই আজকে 3 মাসে যদি হয়ে যায়, 3 মাসও হবে না, কারণ কেউ আমরা ড্রয়িং জানি না তো। 3 মাসে যদি আশিক একটা অ্যানিমেশন করে ফেলে, ওকে, না হলে সমস্যা নেই তো। যদি কোনো অ্যানিমেটর মনে করে, কোনো আমার ছাত্ররা যদি কেউ মনে করে যে আমার আর একটু শিক্ষা দরকার, ওয়েলকাম।
হ্যাঁ, আমাদের এখানে তো কোনো কৃপণতা নেই। হ্যাঁ। আমাদের স্টুডেন্টরা মিনিমাম আমাদের সাথে অনেক সে দিন যদি থাকবে। উইলিংলি বলে যে স্যার আমি আর এক মাস প্র্যাকটিস করব, তো এখানে কোনো সমস্যা নেই, ওই সাপোর্টটা তো এবং আমরা দেবো। আমাদের এবং আমাদের সবচেয়ে মজার যে ব্যাপার এটা হচ্ছে আমরা কিন্তু ড্রয়িং শিখিয়ে করাচ্ছি। হুম। কাজে ড্রয়িংটা যে ভালো শিখবে ভালো করবে তাদের জন্য তো এইসব জায়গাগুলো খুব সহজ। আর ড্রয়িং শেখানোর প্র্যাকটিসটা এখানে এসে রঞ্জু স্যারও আবার ড্রয়িংটা প্র্যাকটিস করাবেন। উনি তো হ্যাঁ, ড্রয়িং না করে করাতে পারবেন না, তাই না? মানে তো উনিও তো ড্রয়িং করেই করাবেন, সেক্ষেত্রে আরো ডাবল করানো হবে আর কি ড্রয়িংটা। ড্রয়িং প্র্যাকটিসটা ডাবল হচ্ছে, এবং এই ড্রয়িং প্র্যাকটিসটা করানোর ওইটা কোর্সটা আলাদা করারও কারণই হলো আমরা যেহেতু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করব, সো আমার ওইটা খুব শক্ত হাতে ধরা দরকার। দুইজন টিচার ড্রয়িং শিখাবে, তার মানে ড্রয়িং টিচার একজন আছেন, উনি শুধু ড্রয়িং করবেন, আর আমি যখন অ্যানিমেশন করব, যে সাবজেক্টটা নিয়ে আমি অ্যানিমেশন করব, আমি কিন্তু কারোর কোনো রেফারেন্স নিয়ে অ্যানিমেশন করব না, ইউনিক। স্যার স্যার আজকে যেহেতু আপনার মানে একটা ফ্রি ক্লাস হ্যাঁ, এবং একটা ধারণা ক্লাস, তো আমার মনে হয় কি স্যার আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ যেগুলো আছে এগুলো আমাদের অ্যাডমিন যিনি আছেন উনি ডিল করুক। হুম। আর আমরা একটু কাজ দেখতে চাচ্ছি হচ্ছে যদি সময় দেন স্যার একটু, যে এখানে তো আপনি এক্সাজারেশন বা স্টেজেস কস্ট দেখালেন আপনি, কিন্তু আমার মনে হয় যে স্যার একটা ফিগারকে আপনি একটু অ্যাডভান্স লেভেলে একটু ড্রয়িং করেন, ফাইনাল টাচ একটা ফিগার, এখানে যে কোনো একটা ফ্রেমকে আপনি একটু ফাইনাল যে টাচটা একটু করে দেখান স্যার, যদি কিছু মনে না করেন। মানে একটা ফিগার অ্যানিমেশন। না স্যার আমি বলতেছি এখানে তো 5টা 6টা ফ্রেমে আপনি একটা অ্যানিমেশন হ্যাঁ। করলেন, তো যে কোনো একটা স্টেজকে আপনি একটু ফাইনাল করে জাস্ট একটু আইডিয়া দেন স্যার, যে আমাদের এই কোর্সে কি কি আসতেছে বা কি করতে পারবো সেটা। এখন তো শুধু স্কেচ মানে একটা আউটলাইন করে স্কেচ করে আপনি করলেন, একটা ফিগারকে যদি একটু ফাইনাল টাচ দিতেন স্যার। ফিগার মানে হচ্ছে স্যার ওই যে আলুটাকে মানে প্রথম ফ্রেম বা দ্বিতীয় ফ্রেম যে কোনো একটারে ধরে একটু কালার টালার করা আর কি ফাইনালি দিকে মানে নিয়ে। এটাই যাচ্ছেন? জি স্যার আমি এটাই মিন করছি স্যার, যেহেতু আজকে এটা মানে এটা তো কমপ্লিট ক্লাস না, এটা আইডিয়ার জন্য স্যার। আমার মনে হয় অন্যান্য পার্টিসিপেন্ট তাদেরও একমত। আচ্ছা, এটাই করি না? জি স্যার, এটাই করেন। আচ্ছা, এটা আমার ক্যারেক্টার রাপ, এটার একটা ফাইনাল ভার্সন অবশ্যই যখন আমরা কোন প্রোডাকশনে কাজ করব তখন অবশ্যই অ্যানিমেশন করার আগে একটা ফাইনাল ক্যারেক্টার থাকবে। ধরি এটাই আমার একটা ফাইনাল আউটলাইন, এটাকে আমরা ফাইন লাইন টানবো। এখন ফাইন লাইন টানবো কি দিয়ে? এটা একটু টাইম বেশি লাগে। আমার হাতটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এরপর হয় কি, এই লাইনটা খুব ইজি হতে হবে। আস্তে আস্তে করে টানতে গেলে এই যে কাপা 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 কাপা, স্মুথনেসটা আসবে না। একটানে করতে হবে। এক টানে করতে হবে, লাইন ইজি থাকতে হবে, হাত ফ্রি থাকতে হবে।
এই যে কাট লাইনগুলো, এই কাট লাইনগুলো কিন্তু মোছা যাবে না। এই কাট লাইন মিন করে এইটা উপরে এটা নিচে। যেমন আমি বলি, যেমন একটা হাত, এই আঙ্গুল, এটা মিন করে এই হাতটার এই কণের ওই পিছনের দিকে আছে হাতটা, ওই মানে ওই দিকে টানটা ওই দিকে। হুম হুম ওভারল্যাপিং গুলা। ও ম্যাচ লাইন, হুম। যেগুলো এই লাইনগুলো আমরা একটু খুব খেয়াল করবো। অ্যানিমেশনে অনেক ভুল হয় এই লাইনগুলো নিয়ে। একই জিনিস এটা দিয়ে কি বুঝি, তখন তো ছিল এদিকে, এখন হচ্ছে এটা হাতের সামনের ভিতরের দিকে, দিকে। সামনের দিকে না, হ্যাঁ। হ্যাঁ একই জায়গায় কিন্তু ছিল পোস্টটা। এদিকে দিলে ওদিক চলে যায়, এদিকে দিলে এদিকে চলে আসে। এই ম্যাচ লাইনগুলো, ম্যাচ লাইন বলে এগুলোকে, এই ম্যাচ লাইনগুলো অ্যানিমেশনে আমি প্রচুর দেখি ভুল। অ্যানিমেশন করে কিন্তু এই জিনিসটা খেয়াল করে না, হয়তো খেয়ালহীন ছিল, খেয়াল করতে পারে না, কিন্তু এগুলো খুব জরুরি জানা। এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করবো, এভাবে রাখবো না।
আমি কি একবারও এই সার্কেলে কিন্তু যাইনি, কোনো জি। কিছুর জন্য কিন্তু আমি কোনো হেল্প নেইনি। এই হলো ক্যারেক্টার। আমরা যদি লাইট শেডগুলো একটু চিন্তা করতে হবে, চিন্তা করে বের করতে হবে। খালি একটা দিককে ধরতে হবে, আলো কোন দিক থেকে আসছে, এটা গল্পের উপর নির্ভর করে। স্টোরি বোর্ডে কোন দিকে কি আছে এটার উপর নির্ভর করে ক্যারেক্টারের কোথায় কি থাকবে। তবে ক্যারেক্টার ডিজাইন করার সময় যে কোনো একটা দিক ধরে কাজ করতে হয় আর কি। আলো ছায়া যদি থাকে আলো ছায়া দিতে হয়।
তাহলে আলু কমপ্লিট। স্যার আপনাকে ধন্যবাদ আমার রিকোয়েস্টটা রাখার জন্য স্যার। থ্যাংক ইউ। না না, রিকোয়েস্ট না, এটা আপনারা শিখতে আসছেন আমার কাছে। স্যার এটা কল্পনারও বাইরে স্যার, আপনি যেটা করলেন। আপনার কাছে এটা সহজ বা আপনি চলে আসছে, বাট মানে আমার মতো অনেকেরই একই মত হবে যে মানে এখানে কিছু বলার নাই আর কি। আমরা যেটা দেখলাম একটা আলু ড্রয়িং করলে এটার মধ্যে পার্সপেক্টিভ বা এটা লাইট শেড ওভারঅল যে বিষয়গুলো আপনি ফুটিয়ে তুললেন স্যার, এটা হচ্ছে আসল জিনিস। খুবই ভালো লাগছে। তো এটা আপনারাও পারবেন, হ্যাঁ স্যার অবশ্যই পারবো, পারবো না যখন কেন? সাহস করে শুরু করবেন না তখনই পারবেন। মন দুর্বল থাকলে কিন্তু হবে না। না মন তো দুর্বল না স্যার। হ্যাঁ, যুদ্ধে যুদ্ধে নামলে যদি মন দুর্বল থাকে তাহলে হাত পা কাঁপবে, গুলি বের হবে না। স্যার মন কাঁপলে কি 12টা একটা পর্যন্ত ক্লাসে হ্যাঁ। থাকতাম স্যার? ওইটাই, যে যেহেতু আমরা কষ্ট করতেছি তার মানে এটা আমরা শিখেই ছাড়বো। তো কারো কোনো প্রশ্ন আছে? আজকে আর কাজ এ পর্যন্তই, আজকে কাজ আর করবো না। এখন যদি কারো কিছু বলার থাকে, জানার থাকে, তাহলে আমি সেটুকু শুধু করবো, উত্তর দেবো। স্যার আমার একটা বিষয় জানার ছিল আর কি। হ্যাঁ। আমার ক্ষেত্রে যেটা হয় স্যার, আমি যদি মানে কোনো একটা ক্যারেক্টারের ফিগার, মানে মানুষের ক্যারেক্টারের যদি কোনো কাজ করতে যাই, ওইটা যখন দ্বিতীয়বার ড্রয়িং করতে যাই তখন আমি ফেসটা মিলাতে পারি না। যে প্রথম যেটা আঁকছি দ্বিতীয়বারে সেম হয় না, ওই ভিন্নতা চলে আসে। এটা কিভাবে স্যার আপনারা ঠিক রাখেন ওই না না, অ্যানিমেশন? ক্যারেক্টারের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, তো এক একটা ফিগার এক এক রকমের। না, প্রত্যেকটা মানুষ তো একই রকম না, তাই না? জি স্যার। And একটা ক্যারেক্টার হলো, ও আছে হলো এভাবে, ওর না মুখটা চোখা, হ্যাঁ, চুল হালকা টাক, নাক লম্বা, ঠিক আছে? আমার যেটা করতে হয়, আমরা ওই যে ড্রয়িং করার সময় করি, ক্যারেক্টারটাকে যখন প্র্যাকটিস করি তখন কি করি, এই ক্যারেক্টারের ড্রয়িংটা বের করি, এরকম এভাবে বের করি, নিচে ক্যারেক্টারটা আছে ওইটার ড্রয়িংটা বের করি। এই 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 স্ট্রাকচারটা আমরা বের করে ফেলি। এই স্ট্রাকচারটা বের করলে পরে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একই স্ট্রাকচার না, এই স্ট্রাকচারটা বের করতে পারলে, আর এই যে ক্যারেক্টারের যে ক্যারেক্টারিস্টিকটা, যেমন চুল কোন রকম, এর নাকটা কীরকম, কারো নাক থাকে এরকম, কারো নাক থাকে এইরকম ভাঁজ, হ্যাঁ, কারো নাকের মাথা এইখানে এসা বেশি মোটা থাকে না, এরকম ভাঁজ থাকে, এরকম থাকে। এক একজনের কিন্তু এক এক রকম চেঞ্জ আছে, হেয়ার স্টাইল একরকম, তারপরে ওই চোখ একরকম,
এই জিনিসগুলা কিন্তু একটু ধরলে তখন আর চেঞ্জ হয় না ক্যারেক্টার। এক হলো শেপ দেখতে হবে, তার হেয়ার স্টাইলটা দেখতে হবে, তার চোখটা কীরকম, নাকটা কীরকম, তাইলে হয়ে যাবে। এই যে 3টা নাক দিলাম, 3টা নাক 3 রকম। এই জিনিসগুলো একটু ফলো করলেই হয়ে যাবে, আর কিছু না। তখন টার্ন অ্যারাউন্ড করতেও সুবিধা হবে।